আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের প্রশ্ন উত্তর পর্বে আমরা মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে চাষি ভাইয়েরা যে প্রশ্নগুলো করেছেন এবং মাছের খাদ্য ব্যবস্থাপনার যেই সকল বিষয়গুলো আলোচনা করার জন্য চাষি ভাইয়েরা অনুরোধ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন জেনে নিই চাষি ভাইয়েরা সাধারণত এই খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কী ধরনের প্রশ্ন আমাদেরকে করেন। দর্শক, মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তারপরেও আপনারা যেহেতু এই বিষয়টাতে প্রশ্ন করেছেন, আমি আবার আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। চাষি ভাইরা সাধারণত এমনটা প্রশ্ন করেন যে, রাজীব ভাই, এখন তো আবহাওয়া ভালো যাচ্ছে না, তো যখন আমাদের আবহাওয়া খারাপ থাকবে, মেঘলা ভাব থাকবে বা মেঘলা আবহাওয়া, ভ্যাপসা গরম, ওই সময় আমরা খাবার দিব কি না? দর্শক, দারুণ ভালো একটা প্রশ্ন এটা। আমি আপনাদেরকে বলবো, যদি মেঘলা আবহাওয়া থাকে বা ভ্যাপসা গরম থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন, মেঘলা আবহাওয়াতে শুধুমাত্র ডুবন্ত ফিডটা বন্ধ রাখেন এবং বিকেলবেলা যদি দেখেন যে মোটামুটিভাবে আবহাওয়াটা একটু ভালো হয়েছে বা আবহাওয়াটা ভালো না হলেও খুব বেশি ভ্যাপসা গরম নেই, কিন্তু মাছের খাবারের প্রতি একটা চাহিদা আছে, তো আপনারা আসলে বুঝবেন কিভাবে যে মাছের খাবারের প্রতি চাহিদা আছে কি না? দর্শক, অল্প কিছু ভাসমান ফিড যদি আমরা পুকুরে দেই, মাছের খাবারের প্রতি যে আগ্রহ, মাছের খাবারের প্রতি যে একটা গতিবিধি, এইটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মাছ আসলে খেতে চাচ্ছে কি চাচ্ছে না। সাধারণত যখন মাছ মনে করে যে আজকের আবহাওয়াটা তার জন্য ভালো, সে খুব আনন্দের সাথেই সেই দিন খাবার খায়। মাছ যখন মনে করে যে আজকের আবহাওয়াটা তার জন্য সুইটেবল না, এই আবহাওয়াতে খাবার খেলে তার অস্বস্তি লাগবে, তার খারাপ লাগবে বা তার কোনো ঝামেলা হতে পারে, তখন কিন্তু সে ওই আবহাওয়াতে খাদ্য গ্রহণে খুব অনীহা প্রকাশ করবে। এটা বুঝে, মাছের ক্যারেক্টার বুঝে, মাছের খাবারের গতিবিধি বুঝে আমাদেরকে খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে হবে দর্শক। তো দর্শক, যদি দেখেন যে ভাসমান ফিডটা মোটামুটি ভালো খাচ্ছে, সাধারণত অন্যান্য দিন আমরা যেই পরিমাণে খাবার দিই তার থেকে কিছু পরিমাণ খাবার কম দিব। পরের দিন যদি আবার আবহাওয়াটা ভালো হয়, তাহলে আবার ডুবন্ত ফিড, ভাসমান ফিড প্রতিদিন যেভাবে দেই, যে নিয়মে দেই, সেভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রচণ্ড রকমের ব্যবসা গরম বলতে আসলে এটা আমাদের আঞ্চলিক ভাষাতে আমি বলে ফেলেছি, আপনারা বুঝতে পারবেন কিনা। ধরুন, বিষয়টা এরকম যে আকাশে প্রচুর মেঘ, রোদ নেই, কিন্তু মানুষের গা দিয়ে শুধু ঘাম পড়তেছে, আবহাওয়াটা অনেক গরম লাগতেছে, এইটাকে সাধারণত আমরা ব্যবসা গরম বলি। বা অনেক সময় হয় কি যে আম কাঁঠাল যখন পাকে, তখন আমরা বলি যে আম কাঁঠাল পাকার জন্য এরকম গরম পড়েছে, এটা কথার কথা বললাম আর কি। তো এই রকম আবহাওয়া যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই খুব সাবধানতার সাথে খাদ্য ব্যবস্থাপনা আমাদের সম্পূর্ণ করতে হবে। ওই রকম ব্যবসা গরমে আমি খাবারটা বন্ধ রাখারই পরামর্শ দিব। দেখুন, 2-1 দিন খাবার বন্ধ থাকলে আমার খুব একটা আহামরি সমস্যা হবে না, কিন্তু খাবার দিয়ে পুকুরের পরিবেশ যদি নষ্ট করে ফেলি আর মাছ যদি ঠিকঠাক মতো খাবার না খায়, তাহলে তো বরঞ্চ আমাকে আরও বড় মাপের বিপদে পড়তে হবে। আমার পুকুরে পানি নষ্ট হয়ে গেলে বা পুকুরের তলদেশটা যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? ব্যবসা গরমে মাছ ভাসলে আর খুব সহজে কিন্তু মাছ ডুবতে চায় না। এইটা একটা বিশাল সমস্যা, এই বিষয়গুলো মাথায় রাখবেন দর্শক। চাষি ভাইরা অনেক সময় প্রশ্ন করেন যে, রাজীব ভাই, কত পার্সেন্ট হিসেবে খাবার দিব? দেখুন ভাই, এই পার্সেন্ট হিসেবে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি বলি, আমরা কোনো পার্সেন্ট মানি না। আমরা মাছের খাবারের চাহিদার উপরে ডিপেন্ড করে মাছকে খাবার দিই। মাছ যদি দেখি যে আজকে খুব ভালো খাচ্ছে, সেদিন ভালো দেই। যদি দেখি আজকে খারাপ খাচ্ছে, সেদিন কম দেই। তবে ডুবন্ত ফিডের ক্ষেত্রে আমরা একটা লিমিটেশন রাখি। ধরুন, আমার পুকুরে যদি 100 কেজি মাছ থাকে, আমরা 1 কেজি থেকে 2 কেজি ডুবন্ত ফিড, অর্থাৎ 1 থেকে 2% ডুবন্ত ফিড আমরা দিই। এবং ভাসমান ফিডটা যদি এমন হয় যে
100 কেজি মাছে আমার 5 কেজি ভাসমান ফিড খেয়ে ফেলতেছে। যদিও 5 কেজি খাবার 100 কেজি মাছে খাবে না, তারপরেও আমি ধরে নিচ্ছি যদিও খায়, হ্যাঁ তাহলে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যতক্ষণ মাছ খুব গতির সাথে খাবারগুলো খাবে বা খাদ্যের প্রতি তার একটা আগ্রহ থাকবে, ততক্ষণই আমরা ভাসমান ফিডটা দিব ইনশাআল্লাহ। এবং ডুবন্ত ফিডটার ক্ষেত্রে আমরা এই জন্যই লিমিটেশন রাখতে বলি। দেখুন দর্শক, ডুবন্ত ফিড মাছ খেলো কি খেলো না সেটা কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাই না। বা গতকালকে হয়তো আমি 2 কেজি খাবার দিয়েছিলাম বা 2 বস্তা খাবার দিয়েছিলাম, সে 15 মিনিটের মধ্যে খেয়ে ফেলেছিল। আজকে আমরা দিয়েছি, সেটা সে হয়তো 25 মিনিটে খেয়েছে, তার মানে খাবারের গতি কিছুটা স্লো হয়েছে। এই জন্য ডুবন্ত ফিডের প্রতি একটা লিমিটেশন রাখার আমি পরামর্শ দিই। আবহাওয়া বুঝে ডুবন্ত ফিডের পরিমাণটা বেশি কম আপনারা করতে পারেন। আর ভাসমান ফিডের বিষয়টা তো আমরা আমাদের সামনেই দেখতে পাচ্ছি। ধরুন খাচ্ছে কি খাচ্ছে না দেখাই যাচ্ছে, এটা আমরা নিজেরাই অনুভব করতে পারবো যে এখন আসলে আমাদের কি করা উচিত। দর্শক, অনেক চাষি ভাই আবার বলেন যে রাজীব ভাই হাতে বানানো খাবার দিব নাকি আমরা ভালো কোম্পানির থেকে খাদ্য ক্রয় করে তারপরে খাওয়াবো। এই বিষয় নিয়ে না হয় আমি একটা ভিডিওই এক্সট্রাভাবে বানাবো, এটা একটা বিশদ আলোচনার বিষয়, খুব সংক্ষেপে 1-2 মিনিটে বলে এটা শেষ করতে পারবো না। তো অনেক চাষি ভাই বলেন যে রাজীব ভাই প্রাকৃতিক খাদ্য নাকি মাছকে মুখে আদার বা মুখে খাবার দিব। আমি অবশ্যই বলবো যে আমি বিশ্বাস করি মাছ হয় খাবারে ভাই। আমি যেমন খাবার দিব, যেমন জাতের মাছ ছাড়বো, ওই রকমই মাছ হবে। শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়ে মাছ বড় হয় বা শুধু মাছ হয়ে যায়, মাছের উৎপাদন হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি না, করতেও চাই না। হ্যাঁ, উৎপাদন হয়, কিছুটা উৎপাদন হয়। ধরুন আমরা একটা পুকুরে যদি 10,000 কেজি মাছ পাই, ওই 10,000 কেজি মাছ উৎপাদনে হয়তো বা আমাদের 18,000 কেজি বা 15,000 কেজি খাবার লাগে। ওইখানে হয়তো কিছু খাবার কম লাগে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা থাকলে। তার মানে এই নয় যে শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়েই আমাদের হাজার হাজার কেজি মাছ উৎপাদন সম্ভব। এটা আমি বিশ্বাস করি না, করতেও চাই না, প্র্যাকটিক্যালি কখনো পাইনি দর্শক, এই জন্য এটা বিশ্বাস করি না। তবে কিছু ক্ষেত্রে আবার এটা সঠিকও আছে। যেমন ধরুন আমার 1 একর একটা পুকুর, সেখানে প্রাকৃতিক খাদ্য দিয়ে আমি সংখ্যাতে খুব অল্প কয়েকটা মাছ ছেড়ে দিলাম, ওইটা কিন্তু বড় হবে। এখন বিষয়টা হচ্ছে, দেখুন আমার তো একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন ওই 1 একর পুকুরে পাওয়ার কথা। শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য দিয়ে কি আমি আমার ডেনসিটি ফ্লাপ করতে পারবো? আমার পুকুরে শতাংশ প্রতি যেই পরিমাণ উৎপাদন আমার পাওয়ার কথা সেটা কি আমি পাবো? সেটা তো কখনোই পাবো না, তাই না? দেখুন, আমি এই যে যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই যুক্তিগুলো আমার ভিতর থেকে আসে কিভাবে? কারণ আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা নিয়ে কাজ করি ভাই। আমি 16টা বছর এটা নিয়ে কাজ করতেছি। এটা আমি আপনাদেরকে বারে বারে বলি, আমি কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। এবং এইটার ফলে হবে কি, হয়তোবা এটা আপনার অনেক উপকারে লাগতে পারে। আপনি অনেক বড় ধরনের লোকসানের হাত থেকেও বেঁচে যেতে পারেন। না জেনে না বুঝে অনেক সময় আমরা অনেক ভুল করে ফেলি। ভুল করার পরে আমরা শিক্ষা গ্রহণ করি সেখান থেকে। তো দর্শক, ভুল করার আগে যদি শিক্ষা গ্রহণ করে আমরা কাজটা করি, তাহলে কিন্তু আমাদের কাজটা আরও বেশি ভালো হয়, তাই না? তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ইদানিং কয়েকজন চাষি ভাইয়ের কিছু প্রশ্ন পেয়েছিলাম যে রাজীব ভাই, আমরা কার্প জাতীয় মাছ শুধুমাত্র ভাসমান ফিড দিয়ে করতে চাই, এইটা কতটুকু সঠিক? তো দর্শক, আপনাদেরকে আমি বলবো যে কার্প জাতীয় মাছ শুধুমাত্র ভাসমান ফিড দিয়ে না করার জন্য। কারণ কার্প জাতীয় মাছের ক্যারেক্টারগত কিছু বিষয় আছে। যেমন ধরুন মাছটা যখন একটু বড় হয়ে যায়, তখন উপরে উঠে ভাসমান ফিডটা সে খাইতে চায় না, কিছুটা অনীহা বোধ করে বা আনইজি ফিল করে। আপনার পুকুরে যদি বড় বড় সাইজের রুই মাছ থাকে, যেমন ধরুন 4 কেজি 5 কেজি, এবং ওইটার সাথে যদি 1.5 কেজি 2 কেজি সাইজের রুই মাছ থাকে, আপনি যখন ভাসমান ফিড পুকুরে দিবেন, দেখবেন যে 1.5 কেজি 2 কেজি সাইজের রুই মাছ সমানে আপনার ভাসমান ফিড খাচ্ছে, কিন্তু সেই বড় সাইজের রুই মাছগুলো খুব একটা আপনি দেখতে পান না। এটা কিন্তু অন্যতম একটা কারণ যে কার্প জাতীয় মাছ বেশি সাইজে বড় হয়ে গেলে উপরে উঠতে চায় না। এই জন্য অবশ্যই আমাদেরকে ডুবন্ত ফিডটা রাখতে হবে ভাসমান ফিডের পাশাপাশি। এবং আমরা সবাই জানি যে ভাসমান ফিড অপেক্ষা ডুবন্ত ফিডের বাজার মূল্যও অনেকটা কম। তো ওইখানে হয় কি, যে ডুবন্ত ফিড এবং ভাসমান ফিড দুইটাই যদি আমরা ব্যবহার করি বা মাছকে খাওয়াই, তাহলে আমাদের মাছের উৎপাদন খরচটাও কমবে। ধরুন ভাসমান এবং ডুবন্ত এই দুইটা মিলে যদি আমাদের 1.5 কেজি খাবার লাগে বা 1 কেজি 800 গ্রাম খাবার লাগে, এইটার দাম কত? এবং শুধুমাত্র 1 কেজি 800 গ্রাম যদি আমাদের ভাসমান ফিড লাগতো, এইটার দাম কত?
এইগুলা হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন, মাছকে যদি মানুষের সাথে তুলনা করি, আপনি সকালবেলা কি খাইতে পছন্দ করেন? সাধারণত আমরা যা খাই, ধরুন রুটির সাথে হয়তোবা সবজি, বা ভাত খাই, ভাতের সাথে সবজি বা ডাল, ভর্তা, ডিম ভাজা বা সেদ্ধ ডিম, এই টাইপের খাবারই তো আমরা খেতে পছন্দ করি সকালে। কিন্তু আপনাকে যদি প্রতিদিন সকালবেলা কন্টিনিউ যদি চিকেন বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, কাচ্চি এগুলো দেওয়া হয়, ঘুম থেকে উঠে এই খাবারগুলো খাইতে আপনার কেমন লাগবে? আনইজি লাগবে। কারণ কি? আনইজি লাগার কারণ হচ্ছে, এটা আমাদের ক্যারেক্টারগত একটা ব্যাপার। আমরা সকালবেলা এই টাইপের খাবার খেতে পছন্দ করি না, তবে দুপুরে হলে এটা কিন্তু আমরা পছন্দ করি। মাছও তো মানুষের মতো একটা প্রাণী। মাছেরও ভালো লাগা, মন্দ লাগা, মাছেরও বুদ্ধি আছে, মাছেরও কিন্তু বোধশক্তি আছে, মাছও কিন্তু বুঝতে পারে, ভালো মন্দটা বুঝে। নাই যদি বুঝে, দেখেন, মাছকে আপনি ধরতে যান, সে দৌড় দিয়ে চলে যায়, তার মানে তার বুদ্ধি আছে। আপনি হাই প্রোটিনের খাবার দেন আর লো প্রোটিনের খাবার দেন, দেখবেন হাই প্রোটিনের খাবারটাই সবার আগে খেয়ে ফেলবে। তার মানে মাছের কিন্তু ভালো মন্দ লাগাটা কাজ করে, এবং মাছ কিন্তু ভালো লাগা এবং মন্দ লাগা এই দুইটা জিনিস বুঝে। প্রথমে কথাটা শুনে হয়তো মনে হয়েছে যে রাজীব ভাই কি বলে, অদ্ভুত কথা বলতেছে, কিন্তু একটু প্র্যাকটিক্যালি বা একটু ডিপলি চিন্তা করে দেখেন আমার কথাটা সঠিক না ভুল। মাছ কিন্তু স্বাদও বোঝে। কীভাবে বুঝে দেখেন, আপনি দেখেন অনেকে পুকুরে সার দেয়, সার দিলে কি হয়, প্রাকৃতিক খাদ্য হয়, সেটা মাছ খায়। কিন্তু সরাসরি সার মাছের সামনে ধরেন তো খায় কিনা? খাবে না তো। তার মানে মাছ স্বাদ বোঝে, মাছ জানে যে ওইটা খাইলে আমার সমস্যা হবে, ওইটা আমার জন্য খাবার না, ওইটা একটা উপকরণ। তো যাই হোক দর্শক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরও আপনাদের কি কি প্রশ্ন আছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটির কমেন্ট বক্সে গঠনমূলক একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আরও কি কি বিষয়ে আপনারা ভিডিও চান কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আমি সময় সুযোগ করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং এই খাদ্য ব্যবস্থাপনার উপরে আরও 4 থেকে 5টি প্রশ্ন উত্তর পর্বমূলক ভিডিও আমি করব বলে আমার একটা চিন্তা ভাবনা আছে। কারণ একটা ভিডিওতে খাদ্য ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আলোচনা করতে হবে। তাই আমি চাচ্ছি ছোট ছোট করে 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত আকারে অল্প অল্প করে আলোচনা করে খাদ্য ব্যবস্থাপনার বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।